ছোটবেলায় শোনা কিছু ঘটনা আজকের দিনে ভাবলে বিশ্বাস করা দায়, কিন্তু তখনকার লোক বলতো এটা কোনো গল্প নয়, সত্যি ঘটনা। তখন আর বিশ্বাস না করে থাকা যায় না। কি সব অদ্ভুত ভুতুড়ে ঘটনা ঘটত তখনকার সময়, তা এখন ভাবলে গায়ে কাঁটা দেয়। তেমনই একটা ঘটনা শিবপুর গ্রামের। গ্রামটা খুবই ছোট। গ্রামের বেশিরভাগ লোকেরাই চাষবাস করে জীবনযাপন করত। গ্রামে একটাই বড় পুকুর ছিল, যার নাম ছিল শিব পুকুর। আসলে পুকুরটার সামনে একটা শিব মন্দির ছিল, তাই এই নাম। গ্রামের মহিলারা বাড়ির সমস্ত কাজকর্ম ও পানীয় জলের জন্য এই পুকুর থেকেই জল নিয়ে যেত। বছরে একবার এখানে গাজন মেলা বসে। গোটা গ্রামের লোক সেই সময় উৎসবে মেতে ওঠে। পুকুরের পাশেই ছিল খগেন কুঁড়োর বাগান। সেখানে আম, জাম ইত্যাদি নানা ফলের গাছ ছিল। স্বাভাবিকভাবেই সেখানে বাচ্চারা ফল পাড়তে আসতো, আর খগেন কুঁড়োর তাড়া খেয়ে নিপ্রাণে দৌড় লাগাত। এমনই একদিন বিশু গাছে উঠে আম পাড়ছে। সে ভোলাকে বলল, ভোলা, ভোলা, ওইদিকেও দুটো আম পড়ে আছে, কুড়াবি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পেয়েছি। এই বিশু, তোর ডান দিকে দেখ কত পাকা পাকা আম। ওইগুলো পার। ওই দেখ খগেন কুড়ো, পালা পালা পালা। ধর অতটা দলগুলো রোজ রোজ আমার কাছে এসে আম পড়া। বেয়াদপের দলগুলো মরেও না, একটাও গাছে আর আম রাখলো না, সব পেরে নিল হতচ্ছাড়া দলগুলো। এই দেখ কতগুলো নিয়ে এসেছি, দেখ। এই কই দেখি কতগুলো আনলি দেখি। ওই তোরা এসব বাদ দে, আজ কিন্তু খগেন কুড়ো প্রচন্ড রেগে গেছে। এখন সবাই বাড়ি চল। বলা চল, আজ তোকে সাঁতার শেখায়। না 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 না, আমি নামবো না। না 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 বাবা, আমি নামবো না। কেন রে, আমরা তো সবাই আছি, তুই ভয় পাচ্ছিস কেন? ভোলা নাকি জলে নামবে? ফিতু মাল একটা, ভোলা জলে নামবে? আরে চল, আমরা তো সবাই আছি, তোর কিচ্ছু হবে না। না 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 না, নামবো না। এই ছাড় আমাকে, ছাড়, আমি নামবো না, ছাড় আমাকে, ছাড়। আমি তোদের সাথে আর আসবো না। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। ভোলা আর তার বন্ধুদের সাথে পুকুরে স্নান করতে আসে না। একদিন হলো কি, লালু ভোলার সাথে দেখা করতে আসে। ভোলা, ওই ভোলা, শোন এদিকে। কি রে, স্নান করতেও আসছিস না, আর বিকালে খেলতেও আসছিস না, কি ব্যাপার তোর? চল আমার সঙ্গে, চল, এত রাগ করিস না। আর এদিকে শিব পুকুরে বিশু আর চাঁদু গাছের আড়ালে ভোলার আসার অপেক্ষায় লুকিয়ে থাকে। নে ভোলা, সাঁতার কাট, হাত পা নাড়া এদিক ওদিক। এইভাবে 2-3 দিন কেটে যাওয়ার পর ভোলার একটু সাহস পায়। সে চলে যায় লালুর বাড়ি।
সেখানে গিয়ে লালুকে বলল, চল লালু, আজ আমরা দুজনে আগে থেকেই স্নান করতে চলে যাই। তুই আমাকে ভালো করে সাঁতার শিখিয়ে দিবি, তারপরেই ওদেরকে চমকে দেবো। কি বলিস কি? সত্যি? চল তাহলে। লালু চল, আগে দুটো আম পেড়ে নি। আমি গাছ উঠবো কিন্তু। তুই পারবি তো? আরে দেখি না আজকে একটু চেষ্টা করি, তুই শুধু আম কুড়াতে থাক। ঠিক আছে ভাই, সাবধানে ওঠ। ভোলা উৎফুল্ল হয়ে গাছে ওঠার তোড়জোড় করতে লাগলো। আজ যেভাবেই হোক সে গাছে উঠে আম পারবেই। আর কিছুক্ষণের মধ্যেই সে গাছে উঠে পড়ে। ভোলার মন আনন্দে ভরে উঠল। তারপরেই সে এডাল ওডাল থেকে আম পাড়তে লাগলো। এই ভোলা, একটু সাবধানে, ডাল ঠিকঠাক ধরে রাখবি। তারা মনের আনন্দে আম পাড়ছে। এমন সময় তাদের আনন্দে ভাঁটা পড়ল খগেন খুঁড়োর দর্শনে। ভোলা, লুকিয়ে পড়, খগেন খুড়ো। আবার হতচ্ছাড়ার দলগুলো এখানে এসে জড়ো হয়েছে। গাছে আর একটাও আম রাখলো না, সব পেড়ে নিল। খগেন খুঁড়ো কিন্তু ভোলাকে দেখতে পায়নি। সে আম পাতার আড়ালে একটা সরু ডালের ওপর বসে আছে। ভয়ে তার প্রাণ যায় যায় অবস্থা। খগেন খুঁড়ো এদিক ওদিক ভালো করে দেখেও কাউকে দেখতে পায় না। নিজের মনে গালাগাল দিতে দিতে বাড়ি চলে যায়। বেয়াদবগুলো পালালো কোথায়? একটা কথা দেখতে পাচ্ছি না। দেখতে পেলে ঠ্যাং একদম ভেঙে দেবো। এমন সময় একটা মড়মড় শব্দ শোনা যায়। এতক্ষণ ভোলা যে ডালের উপর বসেছিল সেটা ভাঙতে শুরু করেছে। ভয়ে ভোলা ছটপট করতে থাকে, কিন্তু এখন তার কিছুই করার নেই। মুহূর্তের মধ্যে ভোলা ডাল ভেঙে পুকুরে পড়ে যায়। পুকুরে পড়েই ভোলা ছটপট করতে থাকে, প্রাণপণ চেষ্টা করতে থাকে জল থেকে ওঠার। ভোলা চিৎকার করে লালুকে ডাকতে চায়, কিন্তু তার চোখে মুখে এমন ভাবে জল প্রবেশ করেছে সে একটা শব্দও করতে পারল না। ভোলা পুকুরের ওই অথই জলে বারবার ডুবতে থাকে। ধীরে ধীরে তার শরীরের সংঘর্ষ করার ক্ষমতা কমতে থাকে। তাও এখনো প্রাণপণ চেষ্টা করতে থাকে ভোলা, কিন্তু তার শরীর হার স্বীকার করে নেয়। ধীরে ধীরে পুকুরের জলে তলিয়ে যায় ভোলা। জলের ওপরে দু একটা ভূত ভূত দেখা যায়। তারপর চারিদিকটা একেবারে নিস্তব্ধ হয়ে যায়। স্থির হয়ে যায় পুকুরের জল। এতক্ষণে মনে হয় খগেন খুড়ো চলে গেছে। যাই, ভোলাকে ডেকে একবারে স্নান করে চলে আসবো। লালু তার পরম প্রিয় বন্ধু ভোলাকে খুঁজে না পেয়ে তার বাড়ির দিকে চলে যায়। কিন্তু সে জানে না কিছুক্ষণ আগে এখানে ভোলার সাথে কি ঘটে গেছে। রাস্তায় যেতে যেতে তার বিশু ও চাঁদুর সাথে দেখা হয়ে যায়। কিরে লালু, কোথায় যাচ্ছিস? চল, স্নান করবি না? যাবো। দাঁড়া, ভোলাকে ডেকে আনি। ও খগেন খুড়োর ভয়ে বাড়ি পালিয়েছে মনে হয়। লালু একাই ভোলার বাড়ির দিকে যেতে থাকে। তার বাড়ি পৌঁছে সে জানতে পারে ভোলা এখনো বাড়ি ফেরেনি। লালু চিন্তিত মনে আবার পুকুরের দিকে যায়।
লালু পুকুরের ধারে পৌঁছাতে তাকে বিশু জিজ্ঞাসা করে, কি রে, তুই একা? আর ভোলা কই? আরে দেখ না, ভোলাকে খুঁজে পাচ্ছি না। কেন রে, কি হয়েছে আবার? দেখতে পাচ্ছিস না মানে? কোথায় গেল? এই ভর দুপুরে উধাও হয়ে গেল নাকি? না না, শোন তাহলে, আমরা তো আগেই চলে এসেছিলাম, ও সাঁতার শিখে তোদেরকে দেখাবে বলে। বলিস কি? দেখ এখানে ওখানে কত ভয়ে লুকিয়ে পড়েছে, চল খুঁজে দেখা যাক কোথায় গেল। তারপর তারা সবাই মিলে ভোলাকে এখানে ওখানে খুঁজতে আরম্ভ করলো। কিন্তু ভোলাকে তারা কোথাও খুঁজে পেল না। এমন সময় হঠাৎ চারিদিকে শোরগোল পড়ে গেল। শব্দটা আসছে শিব পুকুরের দিক থেকে। তারাও ছুটে গেল সেখানে। সেখানে গিয়ে তারা জানতে পারে একজন শিব পুকুরের জলে ডুবে মারা গেছে। লালু ভিড় ঠেলে ভেতরে গিয়ে যা দেখে তাতে তার সারা শরীর ভয়ে হিম হয়ে যায়। এই যেন তার দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। মাটিতে ভেজা গায়ে মরে পড়ে আছে ভোলা। তার মা বাবা তার পাশে বসে কাঁদছে। এসব দেখে লালুও ডুকরে কেঁদে ওঠে। ভোলা, এরপর কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎই গ্রামের এক বউ সন্ধ্যার সময় ওই পুকুরে জল আনতে যায়। জল ভরার সময় সে দেখে তার কলসির পাশ দিয়ে কে যেন ডুব দিয়ে চলে যায়। সে চিৎকার করে কলসি ফেলে সেখান থেকে দৌড় দেয়। এক রাতে নেপাল ওই শিব পুকুর ধার দিয়ে কাজ সেরে বাড়ি ফিরছিল। তখন সে দেখে কেউ যেন একজন পুকুরে সাঁতার কাটছে। সে পুকুরের সামনে এসে তাকে জিজ্ঞাসা করে, বাবু, কে তুমি? এত রাতে একা সাঁতার কাটছো? তুমি জানো না এই পুকুরে কেউ আর আসে না? আমি এখন একাই থাকি, তাই তো একা একাই সাঁতার কাটছি। ও, তোমার নাম কি? আমি ভোলা। ভোলা? ভোলা মানে যে মারা গেছে, সেই মুকুন্দ ছেলে? উরি বাবা, ভূত ভূত ভূত, পালাই পালাই ভূত। ভয় পেয়ে দৌড়ে ঘরে চলে আসে নেপাল। এরপর থেকেই একটা আতঙ্কের জন্ম নেয় শিবপুর গ্রামে। ওই পুকুরটা এক অভিশপ্ত পুকুরে পরিণত হয়। রাতে কেউ ওখানে যায় না। গ্রামের সব লোক মনে করে এ ওই ভোলার আত্মারই কাজ। অল্প বয়সে অপঘাতে মারা গিয়েছে, তাই তার আত্মার মুক্তি নেই। ভোলার বাবা মা ভোলার শোকে এমনিতেই শোকাহত। তারপর গ্রামের লোকেরা তাদেরকে ভালো চোখে দেখছে না। তাদের প্রাণের চেয়েও প্রিয় ভোলা আজ সারা গ্রামের শত্রুতে পরিণত হয়েছে। এটা ভেবেই তাদের মন ভারাক্রান্ত হয়ে যায়। তারা বাড়ির বাইরে বের হতেই লজ্জিত বোধ করে। শুধু নেপালের পরিবারই যে ভীত তা কিন্তু নয়, পুরো গ্রামটাই এখন ভোলার আতঙ্কে ভুগছে। গ্রামের লোক তো দূরে থাক, খগেন খুঁড়ো পর্যন্ত তার বাগানে আর যায় না। এখন ওই পুকুরের আশপাশটা যেন আর মনুষ্য সমাজের দখলে নেই। একটা পৈশাচিক প্রেত পুরীতে পরিণত হয়েছে
শিব পুকুরটা। তারও কিছুদিন পর একটা ছেলে ওই পুকুরে একা একা স্নান করতে আসে। সে পুকুরে নেমে স্নান করতে আরম্ভ করে। স্নান করতে করতে কিসের যেন একটা টানে সে মাঝ পুকুরে চলে যায়। শিব পুকুরেরই কিছুটা দূরে কয়েকটা লোক দাঁড়িয়ে গল্প করছিল। হঠাৎ শোনা যায় একটা চিৎকার। তারা সবাই ছুটে যায় শিব পুকুরে। তারা গিয়ে দেখেন ছেলেটা হাবুডুবু খাচ্ছে মাছ পুকুরে। একজন তাড়াতাড়ি নেমে ছেলেটাকে পাড়ে নিয়ে আসে। বাবা চাঁদু, উঠে পড়ো বাবা, দেখো কত বেলা হয়ে গেছে। চাঁদু একেবারে নীরব, নির্বিকার। এতক্ষণে চাঁদুর মাও সেখানে এসে দাঁড়িয়েছে। গায়ে হাত দিয়ে তাকে ডাকতে যাবে, তখন সরলা বুঝতে পারে প্রচন্ড জ্বরে চাঁদুর গা পুড়ে যাচ্ছে। এ কি গো, চাদর গাজে জ্বরে পুড়ে যাচ্ছে। এই হ্যাঁ গো, এই যে সাংঘাতিক জ্বর। তুমি তুমি এক্ষুনি যাও, কবিরাজ মশাইকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। নেপাল কবিরাজ মশাইকে ডাকতে চলে যায়। এদিকে সরলা বিছানায় বসে ছেলের কপালে জল পট্টি দিতে থাকে। কিছুক্ষণ পর নেপাল কবিরাজ মশাইকে নিয়ে চলে আসে। কবিরাজ মশাই চাঁদুকে পরীক্ষা করতে শুরু করে। বেশ কিছুক্ষণ দেখার পর কবিরাজ মশাই চিন্তিত হয়ে বললেন, কিছুই তো বুঝতে পারছি না এই নেপাল, এটা তো কোনো সাধারণ জ্বর বলে মনে হচ্ছে না। তবে আমি একটা ঔষধ দিচ্ছি, সেগুলো খাওয়াবে, দেখো কি হয়। কবিরাজ মশাই চলে গেলেন। এদিকে নেপাল আর তার স্ত্রী আরও চিন্তায় পড়ে গেল। তাদের একমাত্র ছেলেকে এ কি রকম অজানা জ্বরে পেয়ে বসল। সকাল থেকে রাত হয়ে গেল, চাঁদু এখনো বিছানা থেকে উঠতে পারছে না। মাঝে মাঝে চোখ খুলছে আর হতভম্বের মতো এদিক ওদিক তাকিয়ে আবার চোখ বুজছে। না, আর তো চুপ করে ঘরে বসে থাকা যাচ্ছে না গিন্নি। কবিরাজ মশাইয়ের ঔষধে চাঁদু তো সারছে না। মনে হয় আমাদের চাদর হাওয়া বাতাস লেগেছে। হ্যাঁ হ্যাঁ, এ ওই ভোলারই কাজ। ও আমাদের কাউকে শান্তিতে থাকতে দেবে না। আমি এক্ষুনি যাচ্ছি বরুণজার কাছে। বরুণজা ঝাঁটা দিয়ে ভূত ছাড়াবে। গ্রামেরই দক্ষিণ দিকে অরুণ ওঝার বাড়ি। গ্রামের কাউকে ভূতে ধরলে কিংবা কারোর ওপর টুকটাক করতে হলে অরুণ ওঝাই ভরসা। বরুণদা বাড়িতে আছো? কে নেপাল, কি হয়েছে বলো? আগে আগে আমার ছেলেকে মনে হয় ভোলার ভূতে পেয়েছে। প্রচুর জ্বরে একবারে কাবু হয়ে পড়েছে আমার ছেলেটা। হ্যাঁ বলো কি? চলো 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 চলো। নেপাল বরুণ ওঝাকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ হাঁটার পরেই তারা শুনতে পায় মেঘের গর্জন। সাথে সাথেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আরে আরে বৃষ্টি এলো যে, একটু দাঁড়িয়ে যাবে নাকি নেপাল? না না, এখন দাঁড়ানোর সময় নেই, আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে। প্রবল বৃষ্টির মধ্যেই তারা হাঁটতে থাকলো। কিছুক্ষণের মধ্যেই তারা বাড়ি পৌঁছে গেল। তরুণ ওঝা চাঁদুকে দূর থেকে দেখে বলল, হ্যাঁ তোমার ধারণা একদম ঠিক।
ওকে আকর্ষণ করে রেখেছে। তাহলে আমার চাঁদুকে বাঁচাও বরুণদা, সকাল থেকে আমার ছেলেটা বিছানা থেকে উঠতেই পারছে না। বরুণ ওঝা এবার নিচে বসে পড়ল। তারপর তার ঝোলা থেকে বের করলো একটা নরম। এই নেপাল, একটু গঙ্গা জল আর একটু সর্ষে নিয়ে এসো তো। নেপালের বউ সঙ্গে সঙ্গে গঙ্গা জল ও সর্ষে নিয়ে এলো। নরমুণ্ডুর ওপর গঙ্গা জল ছড়িয়ে মন্ত্র পড়া শুরু করলো বরুণ ওঝা। বৃষ্টি এখনো চলছে, তার সাথে বইছে হালকা বাতাস। বরুণ ওঝা হঠাৎ বলে উঠল, এই 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 এই, এখান থেকে যা, এখান থেকে যা, সামনে আসিস না, কাছে এলে আমি ভস্ম করে দেবো। ছাড় 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 আমায়, এই এই এই, ছাড় ছাড় আমার গলা ছাড়, গলা ছাড়। দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। দাঁড়া। কিছুক্ষণ পর শান্ত হলো বরুণ ওঝা। এদিকে নেপাল আর তার স্ত্রী খুব ভয় পেয়ে গেছে। কি হলো বরুণদা? ওই পাষণ্ড ভোলা কি আমার চাঁদুকে ছেড়ে গেছে? যাবে না মানে? এটা কার পাল্লাই পড়েছে ও জানে। ও ছেলে এবার ভালো হয়ে যাবে রে। দে 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 দে, আমার 100 টাকা দে, আমার দক্ষিণা দে দে দে। যাই মা, দে 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 দে। 100 টাকা? চাঁদু চোখ খুলেছে, তার মাকে ডাকছে। মা মা মা, তুমি কোথায়? সরলা তার ছেলের কাছে দৌড়ে যায়। চাঁদু, চাঁদু বাপ আমার, এই তো দেখো, আমাদের চাঁদু চোখ খুলেছে গো। নেপাল তার ছেলের অবস্থার এই উন্নতি দেখে খুব খুশি হয়। খুশি হয়ে বরুণ ওঝাকে 100 টাকাই দিয়ে দেয়। বরুণ ওঝা বাড়ি ফিরতে থাকে। বৃষ্টিটা এখন থেমেছে। বরুণ ওঝার বাড়ির রাস্তাতেই পড়ে সেই পুকুর। চলতে থাকে বরুণ ওঝা। চারিদিকে শোনা যাচ্ছে ব্যাঙের ডাক। তার মাঝে কখনো কখনো দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক। সব মিলিয়ে পরিবেশটা বেশ ভালোই রোমাঞ্চকর। বরুণ ওঝা পুকুরের সামনে আসতেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। চারিদিক থেকে ভেসে আসে ভুতুড়ে আর্তনাদ। ভয়ে সেখান থেকে দৌড় দেয় বরুণ ওঝা। ওরে বাবা রে। পরদিন সকাল থেকেই বরুণ ওঝা বিছানা থেকে আর উঠতে পারছে না। গোটা শরীর যেন তার আড়ষ্ট হয়ে গেছে। কথা বলতে চেয়েও বিশেষ কিছু করতে পারছে না। প্রতিবেশীরা কবিরাজ মশাইকে খবর দেন। কবিরাজ এসে বরুণ ওঝাকে ঔষধ দেয়, কিন্তু বরুণ ওঝা আর সুস্থ হয় না। ওই রাতেই মারা যায় বরুণ ওঝা। গ্রামবাসীরা এবার আরো আতঙ্কিত হয়ে ওঠে। তারা বেশ বুঝতে পারে এ ওই ভোলার প্রেতাত্মারই কাজ। তার মুখের গ্রাস কেড়ে নিয়েছিল এই বরুণ ওঝা, তাই তাকে মরতে হলো। পরদিন সকালে গ্রামের সবাই উৎকণ্ঠার সাথে জড়ো হয় বটতলায়। ভোলার বাবা মাও সেখানে এসেছে। একধারে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তারা। পুরো গ্রামের কাছে আজ তারা অপরাধী। গ্রামের কেউ মুখের ওপর কিছু বলে না বটে,
কিন্তু তাদের পেছনে তাদের মৃত্যু কামনা করতেও সংকোচ বোধ করে না। এইভাবে তো আর চলতে দেওয়া যায় না। এখন একজন মারা গেছি, পরে হয়তো পুরো গ্রাম উজাড় হয়ে যাবে। ছেলেটা বেঁচে থেকে আমার বাগানটা পুরো তছনছ করে দিয়েছে, আর মরে গিয়ে গোটা গ্রামকে জ্বালাচ্ছে। হ্যাঁ, সেদিন তো দেখলাম। ভাগ্যিস দেখে আমি ভয়ে দৌড়ে পালিয়ে গেছি, না হলে আমার প্রাণটাই হয়তো চলে যেত। আমার ছেলে ওই পুকুরে পড়ে যাওয়ার পর থেকেই তার কি জ্বর। কবিরাজ মশাইকে দেখালাম, তাও কিন্তু কাজই হলো না। তারপর বরুণদা এসে আমার ছেলেকে বাঁচালো। কত ভালো লোক ছিল গো, অকালে মারা গেল। চাঁদুর জীবন বাঁচাতে গিয়ে বেচারা অকালে মরলো। এইভাবে আর থাকা যায় না। আমার জানাশোনা এক তান্ত্রিক আছে, তাকেই ডাকা হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করো তাই করো। রাতে শিব পুকুরের ধারে তান্ত্রিক এসে উপস্থিত হয়েছে। গ্রামবাসীরাও সেখানে আছে, আর আছে ভোলার বাবা মা। তান্ত্রিক প্রথমে 4-5টা ভালো করে ঘুরে দেখল, তারপর গ্রামবাসীদের উদ্দেশ্যে বলল, ভূত তো আছে, একটা যজ্ঞ করতে হবে, তাড়াতাড়ি যজ্ঞের আয়োজন কর। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, এক্ষুনি জোগাড় করছি। কিছুক্ষণের মধ্যেই সব ব্যবস্থা হয়ে গেল। আসন পেতে তান্ত্রিক যজ্ঞে বসলেন। যজ্ঞে আহুতি দিতে দিতে মন্ত্র উচ্চারণ করছেন। তার সাথে সাথে চারপাশে বয়ে চলেছে একটা দমকা হাওয়া। বেশ কিছুক্ষণ পর তান্ত্রিক বললেন, শোন, সবাই শোন, এই আত্মা সম্বন্ধে তোদের কিছু ভুল ধারণা আছে। কি ভুল ধারণা বাবা? আসলে ওই আত্মাটা তোদের ভয় দেখাতে চায় না, ও তোদের মাঝেই থাকতে চেয়েছিল, কিন্তু তোরা ওকে ভুল বুঝেছিস। আসলে সেদিন যে বাচ্চাটা পুকুরে পড়ে গিয়েছিল, তাকে ও পুকুরে ফেলেনি, বরং ভোলাই ওকে ফেলে ঘাটের সামনে করে দিয়েছে। বাবা, তাহলে ওই বরুণ ওঝা ও কি করে মারা গেল? অরুণ ওঝা বেটা 1 নম্বরের ঠকবাজ। মানুষ ঠকিয়ে ও রোজগার করে। ওর তো মৃত্যুই প্রাপ্য ছিল। ওকে ভোলা মারেন, কর্মই ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আর চাঁদুর জ্বর কবিরাজ মশাইয়ের ঔষধেই ভালো হয়েছিল, এতে ওর কোনো হাতই ছিল না। বুঝলি, ওরা খুব ভালো ছেলে রে, ও তোদের কোনো ক্ষতি করবে না রে। কিন্তু বাবা, ও যদি এখনো এই পুকুরে থাকে, মানুষজন আর এইদিকে ভয়ে আসবে না। মানছি ও নিষ্পাপ, কিন্তু ভূত বলে কথা, ওকে কি এড়িয়ে চলা যায়? আপনি এর একটা সমাধান করে দিন। ভয়ে গিয়ে ওর নামে পিণ্ড দিয়ে আয়, দেখবি ওরা উদ্ধার পাবে। আমি এখন আসি। এতদিন পর ভোলার বাবা মা একটা অপরাধ বোধ থেকে মুক্ত হলো। ভোলার শোকে আর তার খুনের কথা শুনে তারা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো। এতদিনের জমে থাকা কষ্ট, গ্রামবাসীদের নানা কটু কথায় যে ভার জমেছিল তাদের বুকে, কেঁদে সেটা হালকা হবে হয়তো। গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আসার পর
ভোলাকে আর দেখা যায় না। চিরতরে মুক্তি পেয়েছে ভোলা। গ্রামের মানুষের মুখে হাসি ফুটলেও নীরবে এখনো কেঁদে চলেছে ভোলার বাবা মা।